নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। দর্শক মণ্ডলী, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিনে। আজ আমাদের আলোচনার বিষয় কৃষিতে এগ্রোবেজ এসএমই ক্লাস্টার এবং ভ্যালু চেইন ডেভেলপমেন্টের গুরুত্ব। আলোচনায় আপনাদের সাথে আছে আমি মীর এমদাদ আলী। আমার সাথে রয়েছেন মোহাম্মদ ফরহাদ জামিল, কান্ট্রি ডিরেক্টর এসএমই সিনজেন্টা ফাউন্ডেশন, এবং তার পাশে রয়েছেন কামরুজ্জামান বাবু, সিইও অরোরা বহুমুখী সমবায় সমিতি, এবং আমার ডান পাশে রয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম, হেড অফ এসএমই ব্যাংকিং, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। সম্মানিত অতিথিবর্গ, আপনাদের সকলকে শুভেচ্ছা আমাদের স্টুডিওতে। আমরা প্রথমেই কামরুজ্জামান বাবু আপনার কাছ থেকে আলোচনা শুরু করব। এখানে একটা কথা বলা হচ্ছে এগ্রোবেজ এসএমই ক্লাস্টার এবং ভ্যালু চেইন ডেভেলপমেন্ট। এই এসএমই ক্লাস্টারটা কী জিনিস, এটা যদি আমাদেরকে একটু পরিষ্কার করে বলেন। বিষয়ে প্রশ্ন করেছেন যে এসএমই ক্লাস্টারটা কি, আমি একটু পটভূমিটা ব্যাখ্যা করিনি। এই প্রকল্প আসলে বেসিক্যালি এই প্রকল্পটি হচ্ছে আপনার বাংলাদেশ ইন্সপায়ার্ডের আন্ডারে একটি প্রকল্প, এবং ইউরোপিয়ান ইউনিয়ন ফান্ডেড জয়েন্টলি উইথ বাংলাদেশ গভর্নমেন্টের শিল্প মন্ত্রণালয় এই প্রজেক্টটি ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের অরোরা সমবায় সমিতিকে অ্যাওয়ার্ড করেছে, এবং আমরা এই প্রকল্পটি বাস্তবায়ন করছি। এখানে আপনার 8 ধরনের আপনার কৃষিভিত্তিক বিভিন্ন এন্টারপ্রাইজদেরকে সংগঠিত করে আমরা একটি ক্লাস্টার গঠন করেছি, এবং এই ক্লাস্টারে আপনার 50টি এসএমই আছে, আর 50 জন মার্কেট ডিরেক্টর এবং 500 জন ফার্মার নিয়ে এই ক্লাস্টারটি গঠিত। আচ্ছা, আমরা এখানে ক্লাস্টার বলতে যেটা বোঝাতে চেয়েছি এবং আমরা যেটা বুঝি সেটি হচ্ছে যে একই ধরনের কর্মকাণ্ড করে, এরকম আপনার একই এলাকা ভিত্তিক একই ধরনের কর্মকাণ্ড করে এই ধরনের এন্টারপ্রাইজগুলোকে ফোকাস করে একটি নির্দিষ্ট জায়গায় আমরা আপনার সংজ্ঞায়িত করার চেষ্টা করেছি। এসএমইর আপনার বাংলাদেশ সরকারের যেই আপনার সংজ্ঞা, বাংলাদেশ ব্যাংকের যে সংজ্ঞা, এসএমই ফাউন্ডেশনের যে সংজ্ঞা এবং এই ক্লাস্টার ভিত্তিক যে সংজ্ঞা, সবগুলো মেনেই আমরা এই ক্লাস্টারটি গঠন করেছি, এবং এটি একটি খুবই সম্ভাবনাময় আপনার ক্লাস্টার। বিশেষ করে এই মুহূর্তে আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের আপনার বিশেষ করে বাংলাদেশ ব্যাংক আপনার বিভিন্ন স্পেশালাইজড ইকোনমিক জোন কিংবা আপনার এই ক্লাস্টারের উপর ভিত্তি করে এই দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্য খুব বেশি গুরুত্ব দিচ্ছে, এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই এবং এগ্রিকালচার নীতিমালায় ক্লাস্টার এবং অঞ্চল ভিত্তিক অর্থায়নের একটি বিশেষ গুরুত্ব দিয়েছে। সেজন্য আমার মনে হয় যে এই ক্লাস্টারটি খুবই আপনার। আচ্ছা, এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে, এই ক্লাস্টারে যারা সদস্য রয়েছে এদেরকে কি ধরনের সাপোর্ট আপনারা দিচ্ছেন? এদেরকে এই যে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে এদেরকে তো আপলিফ্ট করার চেষ্টা করা হচ্ছে কৃষিক্ষেত্রে, তো সেক্ষেত্রে কী ধরনের ইনপুট সার্ভিসগুলো দিচ্ছেন তাদেরকে আপনারা? বিশেষ করে এই প্রকল্পটি হচ্ছে একটি কৃষিভিত্তিক শিল্প প্রকল্প, এবং এই কৃষিভিত্তিক শিল্প প্রকল্পের মধ্যে আপনার ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলোকে আপনার কেন্দ্র করেই আমাদের এই ক্লাস্টারটা, এবং এই কৃষিভিত্তিক শিল্পের আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে আমাদের এখানে ফার্মার এবং কিছু মার্কেট ডিরেক্টর আমরা সংযুক্ত করেছি। যদি আপনি ফার্মার এন্ডের কিছু সার্ভিস আমাদের কাছে শুনতে চান, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে আমরা এখানে প্রায় 9 ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকি। যেমন একজন ফার্মার কিভাবে ভালোভাবে এবং আপনার অধিক উৎপাদন করতে পারে, এই জন্য প্রযুক্তির প্রশিক্ষণ এখানে আছে। পাশাপাশি এখানে আপনার এই উৎপাদিত ফসল কিভাবে বাজারজাত করবে তার আপনার প্রশিক্ষণ আছে। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে কৃষকের সাথে এসএমই উদ্যোক্তাদের লিঙ্কেজটা হচ্ছে কিভাবে? প্রথমে যখন আপনার এই বেনিফিশিয়ারিদেরকে আপনার নির্বাচন করেছিলাম, সেখানে আমাদের নির্বাচনের কিছু আপনার শর্ত ছিল। যেমন আপনার এই প্রকল্পের এসএমই কম্পিটিটিভনেস বাড়ানোর জন্য আমরা ফোকাস করেছি ফার্মারকে। তাহলে ফার্মার কিভাবে সিলেক্ট হবে, আমরা প্রথমে গিয়েছি আপনার এসএমই ওনারদের কাছে, এবং এসএমই ওনারদের কাছে আমরা শুনতে চেয়েছি, জানতে চেয়েছি যে এই এলাকায় আপনারা কোন কোন জায়গায় আপনাদের ফার্মার নিয়ে আপনারা কাজ করেন। ওই ফার্মারদেরকেই আমরা বিশেষ করে আপনার এখানে নির্বাচন করেছি। ফরাজ জামিল, আপনার কাছে একটু জানি, আমরা কিন্তু প্রায় বলছি যে
আমাদের কৃষিকে মেকানাইজড ওয়েতে নিয়ে আগাতে হবে। এই যে মেকানাইজেশনের কথা আমরা বলছি, সেটা কিভাবে সম্ভব, সেটা কিভাবে হতে পারে? সেখানে আমাদের এসএমইদেরই বা ভূমিকা কি? কৃষি থেকে যদি কৃষককে সর্বোচ্চ মুনাফা অথবা সেবা দিতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রচলিত কৃষির উপযুক্ত এবং লাক্সই কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এবং আমাদের কৃষির সার্বিক উৎকর্ষতা সাধনের ক্ষেত্রে কৃষি যান্ত্রিকীকরণের অন্যতম ভূমিকা রয়েছে। আচ্ছা, কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে বা কৃষকের অবস্থান বিবেচনায় আমাদেরকে ক্ষুদ্র এবং কৃষকের জন্য কৃষির জন্য উপযুক্ত আমাদেরকে কৃষি যন্ত্রপাতিকে কৃষিকাজে ব্যবহার করতে হবে। আর সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের দেশে যদি আপনি বিবেচনা করবেন, তাহলে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি যারা কৃষিকাজের সাথে জড়িত এবং যাদের জীবনযাপন বা তার আয় মূলত নির্ভর করে কৃষির উপর, তারা কিন্তু তার কৃষির যান্ত্রিকীকরণের যে সুবিধা বা সেখানে তার অ্যাক্সেসের সুযোগটা থাকে না। খুব কারণ কম। হচ্ছে তার আর্থিক সংকট রয়েছে বা ওই যন্ত্রটা সে অ্যাভেল করতে পারে না। সেই ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে যদি আমরা ক্ষুদ্র এবং কৃষকের জন্য উপযোগী কৃষি যন্ত্রপাতির প্রোভাইডার তৈরি করতে পারি, এবং যেখানে কৃষক সহজ শর্তে এবং ভাড়ায় সেই যন্ত্রগুলোতে যদি তার অনুপ্রবেশ ঘটে, তাহলে কিন্তু সেই যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সে কৃষির মান উন্নয়ন ঘটাতে পারে। যেমন আমি আপনাকে বলতে চাই, আলু বাংলাদেশে বর্তমানে একটি অন্যতম কৃষিপণ্য, এবং যেখান থেকে কৃষকরা এটাকে একটা বাণিজ্যিক ফসল হিসাবে বিবেচনা করে, কারণ ধান বা অন্য যে কোনো ফসলের চেয়ে আলুতে লাভ বেশি। ইদানিংকালে দেখা যায় যে বেশ কিছু আপনার আলু প্রক্রিয়াজাতকরণ এবং আলু রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি হয়েছে, এবং যারা প্রাথমিকভাবে কৃষকের কাছ থেকে সেই আলু ফসল নিয়ে থাকে। কিন্তু এই কাজটি খুব সফলভাবে সম্ভব হচ্ছে না, কারণ কৃষক যখন আলু হারভেস্ট করে সেই সময় বাজার মূল্য পড়ে যায় না, স্থানীয় শ্রমিকের খুব অভাব ঘটে। আচ্ছা, কারণ সেই সময় প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়, কিন্তু শ্রমিক সে সময় পাওয়া যায় না, এবং এর ফলে অনেক সময় যে লেবারকে তাকে প্রায় 300 থেকে 400 থেকে 500 টাকায় নিতে হয়, যেটা অন্য সময় 200 বা 300 টাকা। আবার হচ্ছে বড় প্রতিষ্ঠানগুলো যারা রপ্তানি বা প্রক্রিয়াজাতকরণ করার জন্য কৃষকের কাছ থেকে আলু সংগ্রহ করে, তাদের খুব অল্প সময়ের ভিতরেই এই হারভেস্টিং এবং সেটা সরবরাহ করতে হয়। কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা যান্ত্রিকীকরণের অভাব থাকার কারণে, কৃষক কিন্তু মেশিনারিজ না থাকার কারণে সে সঠিকভাবে হারভেস্ট করে না, ফলে তার যেটা হচ্ছে যে টোটাল প্রক্রিয়াটাই একটু বিলম্বিত হয়ে যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা আমাদের জমির বিবেচনায় এবং কৃষকের বিবেচনায় ক্ষুদ্র আকারের স্মল স্কেল ফার্ম মেকানাইজেশনে যেতে পারি, তাহলে এর সুবিধা শুধু কৃষকই না, কৃষকের সাথে ভ্যালু চেনের সাথে সংশ্লিষ্ট ফরওয়ার্ড এবং বিশেষ করে আউটপুট মার্কেটে যে সমস্ত লার্জ বায়ার বা ট্রেডার আছে, তাদের সাথে তারাও এই সুবিধাটা পাবে। ফলে কৃষক যখন স্ট্রাকচার্ড মার্কেটের সাথে জড়িত হয়ে যাবে, তখন এই মার্কেটে জড়িত হওয়ার মাধ্যমে কৃষক সে একদিকে যেমন তার কৃষিপণ্য উৎপাদনে খরচ কমাতে পারবে, অন্যদিকে স্ট্রাকচার্ড মার্কেটের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে সে ন্যায্য মূল্য পাবে বা অধিক মুনাফা পাবে। ওকে, আমরা আপনার কাছে আসবো। আপনার কাছে একটু যাই আমরা, মোহাম্মদ খোরশেদ আলম, আপনার কাছে একটু যাচ্ছি। কৃষিভিত্তিক শিল্প আয়নে আমরা কোন পর্যায়ে আছি? প্রথম দিকে আমাদের যে কৃষিতে যে উৎপাদন যেটা ছিল, আমাদের কিন্তু জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে, বাট খাদ্যের যে আগে যে ঘাটতি ছিল, এখন কিন্তু আমরা ঘাটতিটা পুষিয়ে অনেক এক্সপোর্টও হচ্ছে কিছু কিছু আইটেম। সো আমরা এতেই বুঝতে পারি যে আসলে কৃষির যে উত্তরণ বা কৃষির ক্ষেত্রে যে উন্নয়ন, সেক্ষেত্রে অবশ্য ব্যাংকিংয়েরও একটা বড় একটা ভূমিকা রয়েছে, এবং টেকনোলজি মেকানাইজেশনের যে একটা ভূমিকা, ডেফিনেটলি এই জায়গাতে মেকানাইজেশনই আসলে প্রোডাকশনটা এমন লেভেলে নিয়ে যাচ্ছে যে আমাদের এক্সপেক্টেড লেভেলের বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, এবং সেখানে আরও আমরা যদি মেকানাইজেশনটা যদি আরও ক্লাস্টারিং করে আরও যদি এই ভ্যালু চেনটাকে যদি আরও ডেভেলপ করতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের যে ডিমান্ড সাপ্লাই যে গ্যাপ, যে আমরা এখানে গ্যাপটাকে আমরা ফিল আপ করে দেন আমরা বোধহয় বাইরেও এক্সপোর্ট করতে পারবো। ওকে, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরছি। দর্শক, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালী দিন। আমরা আবার আলোচনায় ফিরলাম। খুরশেদ আলম, আপনার সাথে আমরা কথা বলছিলাম, সেখান থেকে আবার আমরা শুরু করবো আর একটা নতুন প্রশ্ন দিয়ে। সেটা হচ্ছে যে আমাদের এই যে ক্ষুদ্র যে সমস্ত এন্টারপ্রেনার্স আমরা তৈরি করছি, এই যে
এসএমই যেগুলি হচ্ছে, কৃষি এগ্রোবেজ যে সমস্ত এসএমই তৈরি হচ্ছে, এগ্রোবেজ যে সমস্ত এসএমই তৈরি হচ্ছে, এদের কার্যক্রমের পিছনে কিন্তু অনেক বিনিয়োগের প্রয়োজন রয়েছে, তাই না? জি। তো এই যে বিনিয়োগের ক্ষেত্রে নানা ধরনের জটিলতা, এই জটিলতা কাটিয়ে সহজ শর্তে এদের কাছে কিভাবে ঋণ সুবিধাটা আমরা পৌঁছাতে পারি। আমি কিন্তু সহজ শর্ত বলতে কিন্তু বোঝাচ্ছি যে একজন সাধারণ মানুষ, সে হয়তো কোনোভাবে একটা ট্রেড কোর্স করে একটা জায়গায় কিছুদিন কাজ করে অভিজ্ঞতা তৈরি করেছে একটা মেশিনারিজ তৈরি করার, তার কাছে যদি আপনি বলেন এই কাগজ চাই, এই দলিল চাই, এই কোলেটারাল চাই, সে দিতে পারবে না, তার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার বিপরীতে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, এর কোনো মডিউল আপনাদের তৈরি করা আছে কিনা ব্যাংকিং সেক্টরে, সেই বিষয়টা একটু জানতে। যদি তৈরি করা না থাকে আপনারা কি তৈরি করার পরিকল্পনা করছেন কেন? সিস্টেমেটিক ওয়েতে আমরা কিভাবে হ্যাসেল ফ্রি এবং জটিলতাবিহীনভাবে কীভাবে ঋণ দিতে পারি, আমরা কিন্তু এখানে স্যার আমরা যেটা ফলো করি হান্টার ফার্মার মডেল বলি আমরা, যে সামনে থাকে সেলস এক্সিকিউটিভ, যারা ফিল্ড লেভেলে তারা কিন্তু উদ্যোক্তা খুঁজে খুঁজে বের করছে, যে উদ্যোক্তা আসুক আর না আসুক, সেলসের যে সেলস এক্সিকিউটিভ যারা আছে এরা মার্কেটে যারা পটেনশিয়াল কাস্টমার বা যারা রিয়েলি যারা ঋণ পাবার জন্যে উদ্গ্রীব বা ঋণ পেতে চায় তাদেরকে খুঁজে বের করছে। এবং সেই সাথে আমরা এটাকে বলি বেয়ন্ড লেন্ডিং অ্যাপ্রোচ, যে আমরা নট অনলি বিলিভিং টু অনলি গিভ লোনস, সো আমরা ওদেরকে অ্যাডভাইজারি সাপোর্ট দিচ্ছি, যে আপনার যে কাগজপত্র যে মেইনলি যেটা, যে আমরা এখানে কিন্তু স্যার আমরা দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে এগ্রি অর্থাৎ কৃষক, আরেকটা হচ্ছে এসএমই। কৃষকদের কিন্তু কোনো ট্রেড লাইসেন্স লাগে না, বাট আমরা যখন এসএমই বলবো তখন কিন্তু এখানে ট্রেড লাইসেন্স লাগে। সো একদম ইনিশিয়েটে যে রেগুলেটরি রিকোয়ারমেন্ট যেগুলো, যে একটা ট্রেড লাইসেন্স আছে এবং তার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তখন কিন্তু আমরা একদম সহজ শর্তে আমরা কোনো কোল্যাটারাল ছাড়া, আপনি যেটা বললেন যে কোনো ধরনের জামানত ছাড়া অনলি পার্সোনাল গ্যারান্টির এগেনস্টে আমরা কিন্তু 1 কোটি টাকা পর্যন্ত লোন দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু ব্যাংকিং সেক্টরে খুবই বিরল যে 1 কোটি টাকা পর্যন্ত কোনো জামানত ছাড়া আমরা লোন দিচ্ছি। আচ্ছা, এবং সেই সাথে এগ্রি সেক্টরে যেটা আমাদের অবদান, যে আমরা এইখানে মেকানাইজেশনের জন্য একটা প্রোডাক্ট আছে আমাদের, যেটা ফার্মারদের জন্য আমরা ডিরেক্টলি দিচ্ছি, এটার নাম হচ্ছে প্রযুক্তি। এবং ইস্টার্ন ব্যাংক অ্যাজ এ কমার্শিয়াল ব্যাংক হিসেবে যে ব্রাঞ্চ লেভেলে রুরাল একদম কৃষকদের দ্বার প্রান্তে লোন দেয়া, আমরা কিন্তু আজকে থেকে 4 বছর আগে আমরা ফিল্ড লেভেলে ডিরেক্ট কৃষকদেরকে লোন দিচ্ছি। আচ্ছা, এটা আমি একটা মডেল হিসাবে আমি নিয়েছিলাম আমাদের সাভার ব্রাঞ্চ থেকে, সাভার উপজেলা এবং ধামরাই উপজেলা। এখন কি এটা এক্সপানশন করেছেন সারা দেশে? এক্সপানশন আমরা এবার বাংলাদেশ ব্যাংক থেকেই বলেছে যে 30% লোন টু বি ডিসবার্স থ্রু ব্রাঞ্চ নেটওয়ার্ক। আমরা একটা ছোট্ট প্রতিবেদন দেখে আবার আলোচনায় ফিরবো। একটু এখানে প্রতিবেদনটা দেখে নেই। স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এসএমই বাংলাদেশ সরকারের অগ্রাধিকারভুক্ত একটি খাত। কৃষিভিত্তিক অর্থনীতির বাংলাদেশে এগ্রোবেজ এসএমইর অসামান্য প্রভাব ও গুরুত্ব রয়েছে। বর্তমানে কৃষকরা কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অভ্যস্ত হতে শুরু করেছে, ফলে এগ্রো মেশিনারিজ প্রডিউসার্স ও এসএমই এন্টারপ্রাইজরা কৃষক পর্যায়ে নিজ নিজ সেবাসমূহ সম্প্রসারণ করতে পারছেন। এগ্রোবেজ এসএমই উদ্যোক্তাগণ ভুট্টার শেলিং মেশিন স্থানীয়ভাবে তৈরি করেছেন। এই মেশিনে দ্রুততার সাথে ভুট্টা শেলিং করা যায়, এতে খরচ ও সময় কম লাগে। তাছাড়া ভুট্টা সহ বিভিন্ন ধরনের কৃষি পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এগ্রোবেজ এসএমই ট্রান্সপোর্ট বিজনেস এন্টারপ্রাইজ। কিছুদিন আগেও এই ধরনের ব্রিজ স্কেল মহাসড়কের পাশে দেখা যেত সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হতে। এখন ব্যক্তি উদ্যোগে কৃষি প্রধান শহরগুলোতে ব্রিজ স্কেল স্থাপন করা হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের আগ্রহে। এগ্রো বেসড এসএমইর প্রভাবে ব্যবসার নতুন নতুন খাত যেমন তৈরি হচ্ছে, তেমনি সময় বাঁচছে পরিবহন ও শ্রমিক মালিকদের। কৃষক সংগঠন এবং স্টোরেজ অ্যান্ড মিলিং এসএমইদের সমন্বিত প্রচেষ্টায় হিমাদ্রি গ্রুপ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় তৈরি করে এই কোল্ড স্টোরেজটি। প্রতিবেদনটি দেখলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে আলু, ভুট্টা এগুলো উৎপাদন হচ্ছে এবং সেক্ষেত্রে কৃষকরা কিন্তু মেশিন ব্যবহার করছে। তারা বিভিন্ন ধরনের স্থানীয়ভাবে তৈরি যন্ত্র সেগুলো ব্যবহার করছে, আবার কোম্পানির মাধ্যমে তৈরি শেষ পর্যন্ত যন্ত্রপাতি। তার মানে আমরা ধরে নিতে পারছি মেকানাইজেশন দিকে আমরা যাচ্ছি, পুরোপুরি গিয়েছে কথা আমরা বলতে পারবো না। তো সেই ক্ষেত্রে এই কাজগুলি করতে যেয়ে এই যে কৃষকের সাথে যে সম্পৃক্তকরণ, এর জন্য আপনারা আপনাদের এই প্রকল্প থেকে এই যে একটা লিঙ্কেজ ইভেন্ট করা বলে, সেই ধরনের কোনো ওয়ার্কশপ বা এগুলি কিছু করেছেন কি, বা এদের সাথে কীভাবে আপনারা লিঙ্কেজটা করিয়ে দিচ্ছেন?
আমরা 9 ধরনের বিষয় কেন্দ্রিক আপনার ওয়ার্কশপ করে থাকি এবং গত 30 মাস ধরে আমরা এগুলা ফ্রিকুয়েন্টলি করে আসছি। আমরা এ যাবৎ 11টি ওয়ার্কশপ করেছি। আমাদের এখানে বিশেষ একটা ফোকাস এই ওয়ার্কশপের যে বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে আমরা একটি প্ল্যাটফর্মে এনে আচ্ছা তাদের মধ্যে পরিচয় এবং সমন্বয় করে দেওয়ার আমরা কাজটি করছি। আচ্ছা আচ্ছা এবং এখানে আমরা দেখেছি যে আমরা যদি স্টেক হোল্ডারদেরকে এখানে সমন্বিত করতে পারি এবং এই সমন্বয়ের কারণে আপনাদের এই ব্যবসার প্রসার হয় এবং এই ব্যবসার সম্বন্ধে মানুষের জ্ঞান বাড়ে এবং এই ব্যবসাটাকে আরও কম্পিটিটিভ পর্যায়ে নিয়ে যাওয়ার, কারণ এখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা তার বিভিন্ন অভাব অভিযোগ কিংবা ডিমান্ড কিংবা তাদের যে সাপ্লাইয়ের যে আপনার বিভিন্ন প্রযুক্তির যে সরবরাহ এই সম্বন্ধে মতামত ব্যক্ত করেন। জনাব ফরহাদ জামাল, আপনার কাছে আর একটু জানি যে উত্তরবঙ্গে যে আলু এবং ভুট্টা উৎপাদন হচ্ছে, পর্যাপ্ত পরিমাণ হচ্ছে, দিন দিন বাড়ছে, সেই ক্ষেত্রে আমরা কি এরকম কোনো সম্ভাবনা দেখছি ভুট্টা এবং আলুকে কেন্দ্র করে কৃষিভিত্তিক কোনো শিল্প আমাদের উত্তর অঞ্চলে গড়ে উঠবে? এবং আলুকে কেন্দ্র করে যে আমার মনে হয় যে উত্তরবঙ্গে এই জাতীয় শিল্প স্থাপনের সমূহ সম্ভাবনা আছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে কিছু কিছু প্রতিষ্ঠান অলরেডি গড়ে উঠেছে। আচ্ছা যে আপনার আলু কেন্দ্রিক পটেটো ফ্লেক্স ইন্ডাস্ট্রি আপনার হয়েছে উত্তরবঙ্গে। তারপর হচ্ছে আপনার সিপি আপনি ভুট্টা প্রকিউরমেন্ট করার জন্য সেখানে তার স্থানীয় পর্যায়ে প্রক্রিয়াজাতকরণ তার সম্ভাবনা তৈরি হয়েছে, তারা অলরেডি কাজ করছে। তো আমার যেটা মনে হয় যেহেতু বাংলাদেশের উত্তরবঙ্গের যে জেলাগুলো সেগুলো আলু এবং ভুট্টার চাষের জন্য বেশ উপযুক্ত এবং ওই এলাকার চাষিরা ধান আমাদের মূল ফসল, এর পাশাপাশি আলু এবং ভুট্টা চাষকে তারা বেশ ভালোভাবে গ্রহণ করেছে এবং এটিকে তারা বাণিজ্যিক ফসল বিবেচনায় তারাও অনেক বেশি প্রফেশনাল ওয়েতে এখন উৎপাদন করছে। আলু এবং ভুট্টা প্রক্রিয়াজাতকরণের বিনিয়োগ করছে। আচ্ছা কামরুজ্জামান, আপনার কাছে একটুখানি জিজ্ঞেস করি যে এই যে উত্তরবঙ্গের যে সমস্ত শিল্প কলকারখানার কথা বলা হলো কৃষিভিত্তিক, সেখানে কিছু কিছু যেমন ফ্লেক্সের কথা বলা হলো, চিপসের কথা বলা হলো, কিছু কিছু এক্সপোর্টেবল আইটেমের কথা বলা হলো। তো সেই ক্ষেত্রে উত্তরবঙ্গ থেকে আমি যখন এক্সপোর্ট করতে যাব সেক্ষেত্রে আমাকে হয় মোংলায় যেতে হবে, নাহলে চিরাং যেতে হবে। তো সেই ক্ষেত্রে এই যে কমিউনিকেশন বা এই যে একটা কস্টিংয়ের ব্যাপার, সেটা তো অনেক বেশি হয়ে যায় অন্য জায়গার থেকে, সেটাকে একটা প্রতিবন্ধকতা বা ওই এলাকায় যেমন গ্যাসের এখন একটা সমস্যা রয়েছে, গ্যাস কিন্তু এখন ওখানে নাই, সেটাও কি কোনো প্রতিবন্ধকতা আমাদের এই ধরনের এ গ্রুপের শিল্প কলকারখানা গড়ে ওঠার ক্ষেত্রে? আপনি কি মনে করেন? রংপুর বিভাগ থেকে আপনি যদি চট্টগ্রাম পর্যন্ত যেতে চান, আমাদের 30 থেকে 35 ঘন্টার একটা আপনার ট্রান্সপোর্ট আপনার দরকার হয়। যদি আপনি রংপুর বিভাগ থেকে মোংলায় যেতে চান, সেখানেও আপনার 20 থেকে 25 ঘন্টার একটা আপনার ডিস্টেন্স আছে। এটি আমাদের জন্য দূরত্ব একটি বিষয়, কিন্তু আপনি একটি জানেন নিশ্চয়ই যে অর্থনীতির আপনার কিছু বিষয় আছে, প্লেস ভ্যালু আপনার যে বিষয়টা, সেটা যদি আমরা ওই উত্তরবঙ্গে যদি আমরা কিছু স্থানীয়ভাবে শিল্প গড়ে তুলতে পারি, তাহলে আমাদের হয়তো আপনার রপ্তানির ক্ষেত্রে আমরা খুব আপনার ভালো করতে পারবো না। আমরা আপনার এই আলোচনায় আবার আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালী দিন। আমরা আবার আলোচনায় ফিরছি। কামরুজ্জামান বাবু, আপনি যেটা বলছিলেন। যে আমি একটি জিনিস আপনাদের এখানে বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনার আমদানিকে হয়তো আমাদের আপনার অফসেট করবে। যেমন আমদানিকে অফসেট করার জন্য আমাদের বাংলাদেশে যদি আমরা শুধুমাত্র ভুট্টার আপনার উৎপাদন বাড়াই এবং ভুট্টা কেন্দ্রিক শিল্প যদি আমরা স্থাপন করি, যেমন আমাদের ইতিমধ্যে অনেক শিল্প গড়ে উঠেছে, যেমন আপনি পোলট্রি শিল্পের খাদ্য শিল্প, পশু খাদ্য শিল্প, এবং আমাদের খুবই সম্ভাবনাময় একটি প্রকল্প আছে। যদি আমরা এই ভুট্টা থেকে আপনি ইস্টার্স আপনি করতে পারি এবং এই ইস্টার্স থেকে আমরা ভবিষ্যতে হয়তো আমাদের গার্মেন্ট শিল্পের আপনার ইস্টার সরবরাহ করতে পারি। এটি একটি ব্যাপক সম্ভাবনাময়। আমরা সরকারের কাছে একটি আবেদন জানাই যে আপনার শিল্প গড়ে ওঠার জন্য আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের উত্তরবঙ্গে গ্যাস প্রয়োজন, এবং আপনার এই প্রকল্পটি আমরা বাংলাদেশ ইন্সপায়ার্ডের আন্ডারে যে প্রকল্পটি করছি, সেই প্রকল্পটির প্রধান লক্ষ্য কিন্তু আপনার এই এসএমইদের আপনার সক্ষমতা বৃদ্ধি। যদি আমরা গ্যাস সরবরাহ করতে পারি, আমরা স্থানীয়ভাবে এবং আঞ্চলিকভাবে অনেকগুলো শিল্প ভবিষ্যতে গড়ে তুলতে পারবো আমাদের। ওকে, মাজার সাহেব, আপনার কাছে আরেকটু জানি, এই যে ভ্যালু চেইন ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে,
সেটাকে কিভাবে নিশ্চিত করতে পারবো আমরা? স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের কৃষিতে ব্যাপক পরিবর্তন ঘটেছে। কৃষক ধান থেকে বহুমুখী ফসলে গিয়েছে, কিন্তু এখন সময় এসেছে, আমরা উৎপাদনে যথেষ্ট স্বাবলম্বী হয়েছি, কিন্তু এখন সময় এসেছে যে আমাকে কৃষিকে পণ্যভিত্তিক কৃষির দিকে যাও, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ভ্যালু চেইন ফোকাসড হওয়া দরকার, যে সকল কৃষি ফসলই বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় নয়। আচ্ছা, কাজে আমাদেরকে প্রথমে স্থির করতে কৃষি সেক্টর থেকে, কৃষিতে যে কোন ফসলগুলোর দিকে আমরা বেশি নজর দিব বা কোন ফসল থেকে কৃষক উৎপাদনের মাধ্যমে অধিক লাভবান হোক, এবং সেক্ষেত্রে সুনির্দিষ্ট পণ্য বা ভ্যালু চেইন নির্বাচনের মাধ্যমে সেই পার্টিকুলার ভ্যালু চেইনের সাথে কৃষক এবং ভ্যালু চেইনের সংশ্লিষ্ট অন্য যে সমস্ত একটার কৃষি পণ্য সরবরাহকারী, কৃষক এবং কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণকারী, পরিবহনকারী, এবং এদের প্রত্যেকের জন্য টোটাল ভ্যালু চেইনকে কনসিডার করে আমাদেরকে পলিসি থেকে শুরু করে কী প্রক্রিয়ায় সেটা অগ্রসর হবে এবং কিভাবে টোটাল বিবেচনা আমরা কিভাবে কৃষি থেকে শিল্পের বান্ধব বা শিল্পের জন্য অনুকূল কৃষি পণ্য বা র ম্যাটেরিয়াল আমরা যাতে সাপ্লাই দিতে পারি, সেই মানসম্পন্ন, সেই মানটাকে আমাদের উন্নয়ন ঘটাতে হবে। আমি আপনার কাছে শেষ করব আপনার সাথে কথা বলে, যে কৃষিভিত্তিক শিল্প নীতিমালায় ক্লাস্টার বা অঞ্চলভিত্তিক অর্থায়নের গুরুত্বের কথা বলা হচ্ছে সরকারিভাবে, তো সেই জায়গাটাকে আপনারা কিভাবে দেখবেন? এখানে আসলে যেটা আমি মনে করি যে আসলে কৃষিভিত্তিক বা শিল্পাঞ্চল এটা আসলে খুবই জরুরি, কারণ আমাদের এইখানে যে এসএমই সেক্টর এবং কর্পোরেট সেক্টর দুটার মধ্যে কিন্তু আমরা যদি কোনো ব্যারিয়ার না রাখি, যেটা যেমন চায়নাতে বা জাপানে, যে ওখানে কিন্তু এসএমই সেক্টর আলাদা করে গড়ে উঠছে, কারণ যারা কর্পোরেট যে ম্যানুফ্যাকচারার তাদের কিন্তু যারা সাপ্লায়ার বা ছোট ছোট মেশিন পার্টস এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা শিল্পাঞ্চল গড়ে উঠেছে, যেটা আমাদের দেশে কিন্তু এই প্রক্রিয়াটা নাই। আমাদের এখানে বড় যারা শিল্পপতি তারা কিন্তু লাইক আমরা যদি কনজিউমার প্রোডাক্ট বলি, বড় বড় গ্রুপই কিন্তু কনজিউমার প্রোডাক্ট করছে, যার ফলে হচ্ছে কি যে এসএমই সেক্টরে যারা আছে জড়িত, লাইক আমরা যদি ফ্লাওয়ার মিল বলি, রাইস মিল বলি, ছোট ছোট মিলার যারা ছিল এরা কিন্তু পথে বসছে। সো আমরা যদি এখানে একটা ব্যারিয়ার করি গভর্নমেন্ট লেভেল থেকে পলিসি লেভেলে, যে ঠিক আছে এখানে লাইক লেদার সেক্টরের জন্য যেরকম একটা ক্লাস্টার গড়ে উঠছে সাভারে, সো এইখানে ট্যানিং এবং যারা শু ম্যানুফ্যাকচারার দুইটা যদি আলাদা করা হয়, যে যারা ট্যানিং করবে ওরা ট্যানিংই করবে, যারা চামড়া নিয়ে খেলবে তারা চামড়া রপ্তানি করবে, চামড়া প্রক্রিয়াজাত করবে, আর যারা জুতা বানাবে বা লেদার প্রোডাক্ট বানাবে, এই দুইটার মধ্যে কিছু ডিফারেন্সিয়েট দরকার। না হলে কিন্তু আপনার এই যে ভ্যালু চেইন যেটা বা সাপ্লাই চেইন যেটা, এটা কিন্তু আপনার গড়ে উঠবে না। তো সেই জন্য শিল্পাঞ্চল যদি যথাযথ গভর্নমেন্ট যেটা প্ল্যানিং করছে এটা যদি পরিকল্পিতভাবে শিল্পাঞ্চল গড়ে ওঠে, তাহলে এই ভ্যালু চেইনটা এস্টাবলিশ করা যায়। ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠান শেষ করব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন।